শিক্ষার্থীরা, ইংলিশ রাইটিং স্কিল চ্যানেলের অষ্টম শ্রেণী ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমাদের নবম ক্লাস এবং দ্বিতীয় অধ্যায়ের শেষ ক্লাস এটা। আজকে আমরা করতে যাচ্ছি হচ্ছে 2.3.4, 2.3.5, 2.3.6, 2.3.7 ও 3.4.1 এই মোটামুটি 5টা অ্যাক্টিভিটি, সবগুলো রিলেটেড দেখে আমরা ক্লাসটা একটু বড় হচ্ছে। ভাঙ্গা ভাঙ্গা তো নিচ্ছি না, আমরা চেষ্টা করব এই টপিকটা নিয়ে। এটা আজকে মূলত সামারি লেখা নিয়েই আলোকপাত করা হয়েছে বেশি। সো আমরা দেখব এখন, দেখি 3.4.1 কি বলছে আমাদেরকে। নাও রিড দ্য ফলোইং নোট অন সামারি, দেন রাইট এ সামারি অফ দ্য টেক্সট দ্যাট ইউ হ্যাভ রিটেন ইন অ্যাক্টিভিটি 2.3. ফাইনালি শেয়ার ইউর সামারি ইন পেয়ার্স অর গ্রুপস। এখন সামারি সংক্রান্ত নিচে নোটটি পড়ো, তারপর অ্যাক্টিভিটি 2.3.3-তে লেখা তোমার টেক্সটটির সামারি লেখো। সবশেষে সামারিটি দলে বা জোড়ায় শেয়ার করো। গত ক্লাসটা যদি তোমরা দেখে থাকো তাহলে মনে থাকবে তোমাদের যে এই আমরা ন্যারেশন শিখতে গিয়ে আমাদেরকে আমরা একটা গল্প লিখেছিলাম ছোট করে। ওই যে ন্যারেশনটা দেওয়া আছে সেটার আমরা ইনডাইরেক্ট ন্যারেশন করেছিলাম, অর্থাৎ ইনডাইরেক্ট স্পিচ করেছিলাম, সেটার সামারি লিখতে বলছে। তো আমি তোমাদের সুবিধার্থে সেই অংশটুকু আবার এখানে তুলে এনেছি। এখন আমরা একটা সামারি করব। সামারিটা কি হতে পারে? ইন ইংলিশ ক্লাস, এইটুকু হচ্ছে সামারি। আমি এটা আই ক্যান mark it with different color. Okay. In English class, Rafik sir saw that everyone was excited and happy. ইংরেজি ক্লাসে রফিক স্যার দেখলেন সবাই খুব খুশি এবং আনন্দিত। He came to know that the education minister visited their class and asked them few questions. তিনি জানতে পারলেন যে শিক্ষামন্ত্রী তাদের ক্লাস ভিজিটে এসেছিলেন এবং কিছু প্রশ্ন জিজ্ঞেস করছিলেন। The students successfully answered all the questions. শিক্ষার্থীরা খুব সফলভাবে সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারে। দ্য টিচার থ্যাঙ্কড দেম ফর দেয়ার এফোর্ট। শিক্ষক অর্থাৎ রফিক স্যার সবাইকে ধন্যবাদ দিলেন তাদের চেষ্টা করার জন্য, প্রচেষ্টার জন্য। হোয়েন হি ওয়ান্টেড টু মুভ টু লেসন ক্লাস অ্যাক্টিভিটি, তিনি একটু পড়ানোর চেষ্টা করলেন, কিন্তু স্টুডেন্টরা মানছিল না। তারা চাচ্ছিল কি, দ্য স্টুডেন্টস ইনসিস্টেড অন শেয়ারিং দেয়ার এক্সপিরিয়েন্স উইথ হিম। গতকাল কি হয়েছিল, তারা ওই অভিজ্ঞতাগুলো তার স্যারের সাথে আলোচনা করার জন্য বা শেয়ার করার জন্য খুবই উদ্গ্রীব হয়ে আছে। দ্য টিচার অলসো এগ্রিড উইথ দেম। স্যারও শেষে ওদের সাথে রাজি হলেন এবং তাদের গল্পগুলো শুনছিলেন কালকে কি হয়েছে সেটার উপরে। তো সামারিটা হচ্ছে সারমর্ম, আমরা জানি সারমর্ম। তো এই অংশটুকু যে দেখতে পাচ্ছি, দেখো এটা কত বড় লেখা, আমরা লিখছি কতটুকু। তো সামারি লেখার একটা নিয়ম আছে। সামারি লেখার নিয়মটা কি, আমাদের আজকে মূলত এই বিষয়টাতেই আমাদের ক্লাসটা এবং বইয়ের যে 5টা আছে, অ্যাক্টিভিটি আছে, সবগুলো সামারি নিয়ে। আসলে সামারি লেখার নিয়মটা কি, প্রথমে ইংলিশে এখানে বলে দিয়েছে, তারপরে বাংলায় যেহেতু আছে আমরা বাংলা অংশটুকু পরে ভালো করে বোঝার চেষ্টা করি। সামারি হচ্ছে কোনো টেক্সটের মেইন পয়েন্ট এর সংক্ষিপ্ত বর্ণনা, যেটা নিজের মতো করে লেখা হয়। অর্থাৎ একটা গল্প পড়লাম, কবিতা পড়লাম, সেটা নিজের ভাষায় লেখাটাই হচ্ছে সামারি। সামারি পাঠককে একটি বড় টেক্সটকে সংক্ষিপ্ত আকারে বুঝতে সাহায্য করে। কোনো টেক্সটকে সামারি করার মাধ্যমে তুমি যে টেক্সটটি ভালোভাবে বুঝতে পেরেছো তা প্রকাশ করতে পারো। সামারির বৈশিষ্ট্য কি? সামারি কোনো টেক্সটের মূল ভাবকে সংক্ষিপ্ত করে যেন পাঠক মূল টেক্সটের সারমর্ম বুঝতে পারে। মূল টেক্সটের সারমর্ম বোঝার জন্য সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা। সামারি মূল টেক্সটের লেখকের মূল ধারণা এবং কথা বলার ভাবকে ঠিক রাখে। সামারি সাধারণত 1/4 থেকে 1/3 পর্যন্ত হয়ে থাকে, এটা থার্ড পার্সনে লেখা হয়। এই অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ, আমরা এই অংশটুকু খুব ভালো করে বুঝি যে একটা সামারি আসলে কতটুকু হয়। সামারিটা এটা বড় ক্লাসে যারা তোমার ভাইয়েরা পড়ে ওদেরও এটা ভুল হয়। ওরা যে 1/3 হবে, অনেকে সামারি লিখতে গিয়ে একদম গল্পের মতো বড় করে ফেলে বা নিজে কি বুঝছে অনেক কথা লিখে ফেলে, সেটা হবে না। এটা হবে 1/3 অথবা 1/4, 3 ভাগের 1 ভাগ অথবা 4 ভাগের 1 ভাগ হতে পারে, এবং এটা থার্ড পার্সনে লেখা হয়। থার্ড পার্সন মানে হচ্ছে, আমরা তো জানি থার্ড পার্সন কোনটা, হি, শি, ইট, দে। কোনো ব্যক্তি বস্তু স্থানের নাম হলে থার্ড পার্সন হয়। তো সেটা ওইরকম করে লিখতে হয়, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন লেখা যাবে না। সামারি লেখার উপায়টা কি আমরা দেখি। টেক্সটটা পড়ো এবং মূল ধারণাটা চিহ্নিত করো এবং বিস্তারিত বর্ণনা থেকে মূল ধারণাগুলোকে পৃথক করো। মূল ধারণাটা, টেক্সটের মূল ধারণাটা কি বিষয় বলছে সেটা চিহ্নিত করতে বলছে। মূল ধারণাগুলোর একটা তালিকা করো,
কোন কোন বিষয়গুলো তুমি লিখবে সেটা একটা লিস্ট করো। সামারিটি একটি সূচনামূলক বক্তব্যের মাধ্যমে শুরু করো। সূচনামূলক বক্তব্য কি, যে এই প্যাসেজটা কি বিষয়ে সেটা তুমি প্রথমে এক লাইন কথা বলতে পারো, এটা নিয়ে ধারণা দিতে পারো। প্রধান ধারণাগুলো বাক্যে পরিণত করো, যদি প্রয়োজন হয় কিছু বিস্তারিত বর্ণনাও অন্তর্ভুক্ত করতে পারো। আচ্ছা, বাক্যগুলোকে এক বা একাধিক অনুচ্ছেদে সংযুক্ত করো। আচ্ছা, বাক্যগুলোকে আমরা সংযুক্ত করতে বলেছে। বাক্য অনুচ্ছেদগুলোকে সংযুক্ত করার জন্য প্রয়োজনীয় ট্রানজিশন ওয়ার্ড ব্যবহার করো। ট্রানজিশন ওয়ার্ড কোনগুলো? অ্যান্ড, অর, বাট, ইয়েট, মানে যে কনজাংশনগুলো আছে ওগুলো কানেক্টরস। সাবঅর্ডিনেট কনজাংশন আছে, কোঅর্ডিনেট কনজাংশন আছে, সেগুলো হয়তো বড় ক্লাসে শিখবে তোমরা। এখানে আমাদের যতটুকু প্রয়োজন আছে আমরা, মানে বলা হচ্ছে বাক্যগুলো যে তুমি লিখছো এখন এগুলো এটা একটা প্যারাগ্রাফ আকারে সুন্দর করে তুলে আনতে হবে। জ্যোতিচিহ্ন, বানান, বাক্যের গঠন প্রণালী এবং বিষয়বস্তু চেক করার জন্য সামারিটি আবার পড়ে দেখো। ওকে, 2.3.5-এ আমরা আসি এখন। এটা মানে আমাদের এই প্যাসেজের নাম হচ্ছে দ্য বিজু ফেস্টিভ্যাল। এই বিজু ফেস্টিভ্যাল নিয়ে যে প্যাসেজটা আছে আমরা সেই প্যাসেজটাই এখন পড়ব। এটা হচ্ছে পাহাড়ে বিজু উৎসব। আমরা জানি প্রত্যেক বছরই এটা চাকমা সম্প্রদায়ের মানুষরা এটা উদযাপন করে থাকে। আচ্ছা, আমরা পড়ায় যাচ্ছি, দেখি পড়ায় কি বলছে। মাহমুদ অলওয়েজ এনজয়স মিটিং নিউ পিপল। মাহমুদ সবসময় নতুন মানুষদের সাথে মিশতে পছন্দ করে। লাস্ট উইকস জার্নি ওয়াজ নো এক্সেপশন। গত সপ্তাহে যে জার্নি করেছে তারা, সেটা তো কোনো ব্যতিক্রম নয়। হিজ ফাদার হ্যাজ রিসেন্টলি বিন ট্রান্সফার টু রাঙ্গামাটি। তার বাবা সম্প্রতি রাঙ্গামাটিতে ট্রান্সফার হয়েছেন। সো মাহমুদস এন্টার ফ্যামিলি ওয়াজ শিফটিং ফ্রম রাজশাহী টু রাঙ্গামাটি। রাজশাহী থেকে রাঙ্গামাটি যাচ্ছে হচ্ছে মাহমুদের পুরো পরিবার। দে ফার্স্ট রিচ ঢাকা, প্রথমে ঢাকায় আসলো তারা, অ্যান্ড ফ্রম দেয়ার দে ওয়েন্ট টু রাঙ্গামাটি। তারপর সেখান থেকে তারা রাঙ্গামাটি গেল। ইন ঢাকা অ্যাট দ্য বাস কাউন্টার দে মেট অ্যানাদার ফ্যামিলি গোয়িং টু রাঙ্গামাটি। ঢাকাতে তারা বাস কাউন্টারে আরেকটা পরিবারের সাথে দেখা হলো যারা রাঙ্গামাটি যাচ্ছে। অল অফ দেম ওয়ার ওয়েটিং ফর দ্য বাস টু কাম। সবাই বাস আসার জন্য অপেক্ষা করছে। ফাইন্ডিং নাথিং টু ডু ইন পার্টিকুলার, মাহমুদ স্টার্টেড এ কনভারসেশন উইথ গার্ল সিটিং নেক্সট টু হিম। এখন আপাতত কোনো কিছু করার নেই, বসে আছে, তো সে মাহমুদ তার পাশে যে মেয়েটা বসছে তার সাথে কথা বলতে শুরু করলো। দ্য গার্লস নেম ওয়াজ মধুমিতা চাকমা। মেয়েটার নাম ছিল মধুমিতা চাকমা। শি টোল্ড মাহমুদ দ্যাট হি কুড কল হার মধু। তো সে বললো যে আমাকে মধু নামে ডাকা যাবে। দে ওয়ার অফ দ্য সেম এজ, একই বয়স দুজনের, অ্যান্ড দে স্টার্টেড এ কনভারসেশন। দুজনই কথা বলতে শুরু করলো। মাহমুদ টোল্ড হার দ্যাট দে ওয়ার মুভিং টু রাঙ্গামাটি টু স্টে দেয়ার। মাহমুদ বললো যে ওরা ওখানে থাকার জন্য যাচ্ছে রাঙ্গামাটিতে। অ্যান্ড মধু informed him that she was going to her village to celebrate the local festival called Bizu. এবং মধু বলল যে আমি আমার গ্রামে যাচ্ছি, আমাদের যে এখানে উৎসব আছে বিজু উৎসব, সেটা উদযাপন করার জন্য। মাহমুদ এডমিটেড দ্যাট হি ডিড নট নো মাচ অ্যাবাউট দ্য ফেস্টিভ্যাল। মাহমুদ স্বীকার করলো যে সে বিজু ফেস্টিভ্যাল সম্পর্কে তেমন কিছু জানে না। মধু সেড বিজু ইজ দ্য মেইন ফেস্টিভ্যাল অফ আওয়ার চাকমা কমিউনিটি টু সেলিব্রেট নিউ ইয়ার। মধু বলল যে বিজু হচ্ছে আমাদের চাকমা সম্প্রদায়ের একটা প্রধান উৎসব নববর্ষের। ইট স্টার্টস অন চৈত্র সংক্রান্তি অ্যান্ড লাস্ট ফর 3 days। চৈত্র সংক্রান্তিতে শুরু হয়। চৈত্র সংক্রান্তি কোনটা? একদম লাস্ট ডে, চৈত্র মাসের শেষ দিন, পয়লা বৈশাখ ঠিক আগের দিন, এটাকে বলা হচ্ছে চৈত্র সংক্রান্তি। লাস্ট ফর 3 days, এবং এই প্রোগ্রামটা তাদের 3 দিন থাকে। অন দ্য ফার্স্ট ডে ফুল বিজু উই স্টার্ট দ্য ফেস্টিভ্যাল বাই অফারিং ফ্লাওয়ার্স টু লর্ড বুদ্ধ। তো লর্ড বুদ্ধকে, গৌতম বুদ্ধ যিনি হচ্ছেন বৌদ্ধ ধর্মের প্রচারক, তার স্মরণে তাকে ফুল দিয়ে তারা প্রোগ্রামটা শুরু করে। উই প্রে দ্যাট মে উই অল লিভ ইন পিস অ্যান্ড হ্যাভ গুড হেলথ। তারপর আমরা প্রার্থনা করি সবাই যেন আমরা ভালো থাকি, সুস্বাস্থ্যে থাকি। দেন উই প্লট ফ্লাওয়ার্স ইন লেকস অ্যান্ড রিভার্স টু বিড গুড বাই টু মিসফরচুন অ্যান্ড সিক ডিভাইন ব্লেসিংস। তারপর তারা ফুল নদীতে অথবা লেকের মধ্যে ছেড়ে দেয়। কি কেন? টু গুড বাই মিসফরচুন, দুর্ভাগ্যকে বিদায় দিতে এবং স্বর্গীয় আশীর্বাদ প্রার্থনা করতে। মাহমুদ সেড ওকে, ওকে, ইটস ভেরি সিমিলার টু আওয়ার পয়লা বৈশাখ। হ্যাঁ, এটা তো আমাদের অনেকটা পয়লা বৈশাখের মতো। মধু সেড আই এম নট শিওর, লেটস আস্ক মাই গ্র্যান্ড মাদার। মধু বলে আমি তো শিওর না, আমি আমার দাদিকে একটু জিজ্ঞেস করে নিই। অ্যান্ড দে বোথ ডিড। তারপরে তারা জিজ্ঞেস করলো। দ্য গ্র্যান্ড মাদার রিপ্লাইড ইয়েস মাই ডিয়ার দে আর কোয়াইট সিমিলার। হ্যাঁ, দুইটা, দাদি বললো যে আসলে পয়লা বৈশাখের মতোই হচ্ছে এই
বিজু যে উৎসবটা সেটা। মধু আক্সড মধুস গ্র্যান্ডমাদার, মধুর গ্র্যান্ডমাদার কি অর্থাৎ দাদিকে আবার জিজ্ঞেস করলো, ক্যান আই অলসো কল ইউ গ্র্যান্ডমাদার? গ্র্যান্ডমাদার সেইড অফ কোর্স ডিয়ার, আমি কি তোমাকে ওই যে মাহমুদ জিজ্ঞেস করলো, আমি কি আপনাকে দাদি বলতে পারি? দাদি বললো যে ওকে, সমস্যা কি। হোয়ার ডু ইউ গেট সো মেনি ফ্লাওয়ার্স? মাহমুদ ওন্ডার্ড, তো মাহমুদ জিজ্ঞেস করলো এত ফুল কোথায় পান আপনারা পানিতে ভাসানোর জন্য? মধু রিপ্লাইড, উই কালেক্ট ফ্লাওয়ার্স ফ্রম দ্য নেইবারহুড, আশেপাশে এলাকা থেকে আমরা ফুল সংগ্রহ করি। সাম ফ্লাওয়ার্স আর পিকড ফ্রম নেইবার্স উইদাউট ইভেন আস্কিং দেয়ার পারমিশন, যেহেতু এটা একটা উৎসবের সময় পাড়ার মানুষদেরকে কাউকে না বলেও ওখান থেকে ফুল নিয়ে আসা যায়। ডোন্ট দে মাইন্ড? মাহমুদ জিজ্ঞেস করলো তারা কি মাইন্ড করে না? দ্য গ্র্যান্ড মাদার রিপ্লাইড, অ্যাকচুয়ালি উই আর এ ভেরি ইন্টিমেট কমিউনিটি, নো সো পারমিশন ইজ নট রিকোয়ার্ড ফর স্মল ইস্যু লাইক দিস। তারপরে দাদি বলছে যে আসলে আমরা অনেক বড় একটা সম্প্রদায়, সবার সাথে অনেক ভালো সম্পর্ক, তাই এখানে ছোটোখাটো বিষয় কার থেকে পারমিশন নিতে হয় না। শি কন্টিনিউড, মূল বিজু অর দ্য মেইন ডে অফ ফেস্টিভ্যাল স্টার্টস উইথ এ বার্থ রিচুয়াল। তারপরে যে মূল বিজু, যেটা প্রথম দিন ফুল বিজু যায়, এরপর হচ্ছে মূল বিজু, এটা হচ্ছে অনুষ্ঠানের একদম প্রথম দিনটা ওদের। উই এটাকে মেইন ডে বলা হচ্ছে, প্রধান দিনও বলা হয়। উই হেল্প shower elderly parents and grandparents so that we can seek their attention and win their blessings before starting the auspicious day. তো ওরা দিনটা খুব ভালোভাবে শুরু করে, সেটা হচ্ছে বাবা মা অথবা যে মুরব্বী যারা আছে, দাদা দাদি নানা নানি, তাদেরকে গোসল করার মাধ্যমে। হ্যাঁ, তারপরে বলছে তাদের মনোযোগ, তাদের দোয়া আশীর্বাদ পেতে এবং দিনটা শুরু করতে। উই কুক মেনি ডিলিশিয়াস ফুডস ফর দ্যাট ডে, এই দিনে আমরা খুব স্বাদের খাবার রান্না করি। বানসুরি অ্যান্ড পাজন আর মিট ফর আওয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, বন্ধুবান্ধব এবং পরিবারদের জন্য এই দুইটা বানসুরি এবং পাজন রান্না করা হয়। হোয়াট ইজ পাজন? গ্র্যান্ডমাদার, পাজন কি দাদি? ইট ইজ ডিলিশিয়াস ভেজিটেবল কুইজিন ডিয়ার, উই মেক ইট ফর আওয়ার বিজু ফেস্টিভ্যাল, এটি খুব স্বাদের একটা খাবার, মানে অনেকটা ভেজিটেবল দিয়ে রান্না করা, শাকসবজি টাইপের। উই মেক ইট ফর আওয়ার বিজু ফেস্টিভ্যাল, আমরা বিজু উৎসবের জন্য এটা রান্না করে থাকি। ও ইটস সিমিলার টু দ্য ওয়ে উই মেক স্পেশাল ফুডস লাইক ভেরিয়াস পিঠা অ্যান্ড পায়েস ফর আওয়ার নবান্ন, নবান্নতে আমরা আমাদের যেমন পিঠা পায়েস রান্না করে থাকি, ওটার মতোই হবে, এটা বলল মাহমুদ। দাদি বলছে, গ্র্যান্ডমাদার সেড, উই পাস দ্য লাস্ট ডে গুজ্জে ফুজ্জে, দ্য লাস্ট ডে অফ বিজু ফেস্টিভ্যাল লিটারালি মিন্স রোল ডাউন with relaxation and try to be as happy as possible so that we can pass the whole year with peace and prosperity. তো দাদি বললো যে এখানে শেষ দিনের নাম হচ্ছে গজ্জে পুজ্জে, অর্থ হচ্ছে গুড়িয়ে পড়ছে যেটা বলে, সেটা হচ্ছে ওদের বিজু ফেস্টিভ্যালের শেষ দিন। তো সেটা কেন করা হয়? যে রিল্যাক্সেশন অ্যান্ড খুব একটা আরাম করে খুব আনন্দের সাথে দিনটা কাটানো হয়, যেন সারা বছর শান্তিতে থাকতে পারে এবং সমৃদ্ধিতে থাকতে পারে। গজ্জে পজ্জে এটা সম্ভব, এটা হচ্ছে পাহাড়ি এলাকার মানুষ বা পার্বত্য চট্টগ্রাম অঞ্চল এবং চট্টগ্রাম অঞ্চলের মানুষও এই শব্দটা ব্যবহার করে থাকে। বিশ্ববিদ্যালয়ে আমি যখন পড়ি, আমার বন্ধুরা প্রায় মজা করে বলতো, গুজ্জাতুন উগাফুয়া গজ্জি গজ্জি ফুজ্জি, মানে খড়ের গাদা থেকে একটা ছেলে গুড়ি গুড়িয়ে পড়ে গেছে, এটা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ওরা এবার বলে থাকে। তো মানে গুজ্জে ফুজ্জে মানে গড়িয়ে পড়া আর কি। এনিওয়ে, আমরা এখন যাচ্ছি পরেরটাতে। তারপরে হচ্ছে অলসো ডোরস আর ওপেন ফর পিপল ফ্রম এভরি কমিউনিটি টু জয়েন আওয়ার সেলিব্রেশন। তো এখানে সমস্ত ডোরস আর ওপেন ফর পিপল, সবার জন্য দরজা খোলা, যে যার মতো সেলিব্রেশন করতে পারবে, একজন আরেকজন বাড়ি ভিজিটে যাবে তারা। ডোন্ট ইউ থিঙ্ক ইটস ক্লোজলি রিজেম্বলস দ্য ওয়ে উই সেলিব্রেট দ্য ফার্স্ট ডে অফ দ্য নিউ ইয়ার? তোমার কি মনে হচ্ছে না আমরা যে আমাদের এটা নিউ ইয়ার পালন করে থাকি ওটার মতোই অনেকটা মিল আছে? ইয়েস, ইউ গট দ্যাট রাইট, আপনি সত্যি ধরেছেন বা তুমি সত্যি ধরেছো। ডোন্ট ইউ ওয়ান্ট টু নো মোর অ্যাবাউট নবান্ন? আই উড লাভ টু, যে তুমি কি আর আমাদের নবান্ন উৎসব সম্পর্কে জানতে আগ্রহী না? সে বললো যে হ্যাঁ, আমি জানতে আগ্রহী। মাহমুদ প্রপোজ, লেটস গো টু মাই মম, চলো আমি আমার মায়ের কাছে, চলো আমরা ওনার সাথে গিয়ে কথা বলি। মধুমিতা আক্সড মাহমুদস মাদার, হোয়াট ডাস নবান্ন মিন আন্টি? নবান্ন বলতে কি বোঝায় আন্টি?
এটা জিজ্ঞেস করলো মধুমিতা মাহমুদের মাকে। মাহমুদস মাদার রিপ্লাইড, ইন আওয়ার কান্ট্রিজ বিগেস্ট নবান্ন ইজ আওয়ার কান্ট্রিজ বিগেস্ট এগ্রিকালচার ফেস্টিভ্যাল। এটা আমাদের দেশের একটা বড় কৃষির সাথে সংশ্লিষ্ট একটা উৎসব, সেলিব্রেটেড অ্যাক্রস আওয়ার কান্ট্রি, আমাদের দেশ জুড়ে এটা পালন করা হয়। নবান্ন ইজ বেঙ্গলি ওয়ার্ড দ্যাট মিন নিউ ক্রপ। নবান্ন মানে হচ্ছে, এটা একটা বাংলা শব্দ যার অর্থ হচ্ছে নতুন ফসল। উই সেলিব্রেট নবান্ন টু হেল দ্য নিউ ক্রপস অ্যান্ড হারভেস্ট। নতুন যে বছরে যে আসে, ফসল আসে, সেটাকে সেলিব্রেট করার জন্য মূলত আমরা এটা মানে নবান্নটা উৎসবটা করে থাকি। ইট ইজ ইউজুয়ালি সেলিব্রেটেড উইথ ফুড, ড্যান্স অ্যান্ড মিউজিক ইন বাংলাদেশ। বাংলাদেশে খাবার, নৃত্য, সঙ্গীতের মাধ্যমে এই দিনটা পালন করা হয়। ইট ইজ এ ফেস্টিভ্যাল অফ ফুড, মেনি লোকাল প্রিপারেশনস অফ কুইজিনস লাইক পিঠাস আর কুকড অ্যান্ড অফার্ড। তো এটা স্থানীয় যেহেতু উৎসব, এখানে অনেক রকমের পিঠা বানানো হয়, মানুষ নিজেরা খায়, আত্মীয় স্বজনের মধ্যে বিলায়, এমনটা। শি অ্যাডেড, ইন দিস সেলিব্রেশন দ্য ভিলেজার্স ওয়েলকাম দেয়ার নেইবার্স অ্যান্ড গেস্ট উইথ সিরা, মুড়ি, মোয়া মুরকি অ্যান্ড মেনি আদার কাইন্ড অফ ফিটাস অ্যান্ড সাম আদার লোকাল ফুড। বললো যে গ্রামের মানুষ তাদের আত্মীয় স্বজনকে, প্রতিবেশীদেরকে সিরা, মুড়ি, মোয়া মুরকি, বিভিন্ন পিঠা এগুলো এবং স্থানীয় যে খাবারগুলো আছে সেগুলো দিয়ে আপ্যায়ন করে থাকে। মধু সেড, হাউ সিমিলার দে আর, কী মিল আছে আমাদের ইয়ের মধ্যে, সংস্কৃতির মধ্যে। মধু অ্যান্ড মধুমিতা, মাহমুদ অ্যান্ড মধুমিতা both became astonished by similarities of their festivals. মাহমুদ এবং মধুমিতা খুবই অবাক হলো যে তাদের দুইটা উৎসবের মধ্যেই, চাকমাদের উৎসব আর বাংলাদেশি মানুষদের উৎসব মধ্যে অনেকটা মিল আছে। তাই দে বোথ কেম টু দ্য কনক্লুশন দ্যাট দে সেলিব্রেট দ্য সেম থিং ইন ডিফারেন্ট ওয়ে। তারা একই সাথে, তারা আসলে একই রকমভাবে দুটা উৎসব পালন করে। যে বাঙালিরা এক ধরনের তাদের উৎসব নিউ ইয়ার পালন করে থাকে, পয়লা বৈশাখ, নবান্ন, ওখানে ওরা ওদের বিজু ফেস্টিভ্যালটা নিজেদের মতো করে সেলিব্রেট করে থাকে, অনেকটা মিল আছে। 2.3.6-এ আসি আমরা, ওয়ার্ড মিনিংগুলো দেওয়া আছে এখানে দেখি। আসপিশাস মানে কি? আসপিশাস মানে হচ্ছে প্রমিজিং অর ফরচুনেট, সৌভাগ্য বয়ে নিয়ে আসে, এরকম কিছু। অ্যাস্টোনিশড মানে কি? অ্যাস্টোনিশড মানে হচ্ছে অ্যামেজড অর ওন্ডার্ড, অর্থাৎ হচ্ছে বিস্মিত হওয়া। কুইজিন হচ্ছে, কুইজিন মানে কি? ম্যানার অফ প্রিফারিং ফুড, খাবার রান্নার পদ্ধতি। তারপরে বা ধরনটা। মিসফরচুন মানে হচ্ছে দুর্ভাগ্য, সেটা ব্যাড লাক আমরা জানি সবাই আগে। প্লট মানে ভাষা, পুট ইনটু ওয়াটার তাও জানি। সিক অর্থ খোঁজ করা, লুক ফর সার্চ, এটা আমরা আগে জানতাম, তাই না? ওকে, আমরা 2.3.7-এ যাই। তো এখানে কী করতে বলেছে আমাদেরকে দেখো। নাও রিড দ্য টেক্সট অ্যাগেইন রেফারিং টু 2.3.5। এই অংশটাকে আবার পড়তে বলেছে আমাদেরকে। পড়ে সামারাইজ ইট ইন ওয়ান প্যারাগ্রাফ, ফলো অল স্টেপস গিভেন বিলো টু রাইট দ্য সামারি। আচ্ছা, ওই যে আমরা এখন গল্পটা পড়লাম, এটা সামারি লিখতে বলছে। তো সামারিটা লিখতে যে বললো কী কী করতে হবে আমাদেরকে, আমরা তো পড়ে আসছি। তো পড়ে যেহেতু আসছি, আমরা আমাদের মতো করে লিখতে চাই এটা, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে প্রথমে কি করতে হবে? ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স, দেন রাইট দ্য ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স অফ দ্য সামারি। ওই সেন্টেন্সের ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটা কি? তারপর হচ্ছে টার্ন অল অফ ইউর মেইন আইডিয়াস ইন্টু সেন্টেন্স। সব মেইন আইডিয়াগুলো এই আমরা ওখান থেকে প্যাসেজে যা পেয়েছি সব এটা এখানে লিখবো। তারপর হচ্ছে কম্বাইন অল দ্য সেন্টেন্সেস ইন্টু ওয়ান প্যারাগ্রাফ। প্রত্যেকটা সেন্টেন্স আমরা আলাদা যেগুলো লিখছি মেইন পয়েন্টগুলো, এখন এটা সব করে লিখবো, এক জায়গায় করবো সবগুলো। তারপরে বলছে ওই যে আমাদেরকে কানেক্টিং ওয়ার্ডস অ্যান্ড কোহেসিভ ডিভাইস, যেগুলো কানেক্টরসগুলো যোগ করতে বলছে। এনিওয়ে এখানে দেখো ওরা একটা ফর এক্সাম্পল, ওরা একটা উদাহরণ দিয়েছে। ফর এক্সাম্পল, বিজু দ্য মেইন ফেস্টিভ্যাল অফ চাকমা কমিউনিটি। এটা ওরা ওদের মতো করেছে, আমরা আমাদের মতো লিখছি। দেখো সামারিটা কি? সামারিটা আমরা এইভাবে বলতে পারি। দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট টু প্যাসেঞ্জার্স, নেমলি মাহমুদ অ্যান্ড মধুমিতা চাকমা, who were discussing about their festival while traveling by bus. এই প্যাসেজটা হচ্ছে মধুমিতা এবং মধুমিতা চাকমা, মাহমুদ, দুইজন প্যাসেঞ্জার, ওরা বাসে যাওয়ার সময় তাদের ফেস্টিভ্যাল নিয়ে কথা বলছিল।
বোথ অফ দেম অলসো শেয়ার দেয়ার ওন কালচারাল এক্সপিরিয়েন্স থ্রু ডায়ালগ। এখানে ডায়ালগ দেখতে পাচ্ছি, ডায়ালগের মধ্যে তারা তাদের সাংস্কৃতিক যে অভিজ্ঞতা সেটা শেয়ার করেছে। বাকি যে অংশটুকু দেখতে পাচ্ছ এটা পুরোটা হচ্ছে আমরা প্যাসেজ থেকে নিয়েছি। সো এটা এখানে আমার মনে হয় ডিসকাস করার কিছু নেই। জাস্ট প্যাসেজটা লিখতে কী করতে হয় খেয়াল রাখতে হবে অবশ্যই, যেন আমরা অনেক বড় প্যাসেজ পড়ছি তাই সামারিটা একটু বড় দেখা যাচ্ছে, কারণ এটা 3 ভাগের 1 ভাগ আমরা লিখতে পারবো অথবা 4 ভাগের 1 ভাগ লেখা যাবে। সো বাকিটুকু আমরা এখানে কোন কোন বিষয়গুলো নিয়ে এসেছি দেখো। আমাদের মূল আইডিয়াগুলো কি, বিজুটা এক্স্যাক্টলি কি, তারপর বিজুর যে প্রথম দিন যে কি হয়, দ্বিতীয় দিন কি হয়, যে ফুল বিজুর কথা বলা আছে দেখো, তারপরে মূল বিজুর কথা বলেছি আমরা, তারপরে গুজ্জে ফুজ্জের কথা বলেছি আমরা, এরপরে এক লাইনে আমরা বলেছি নবান্নর কথা। তার মানে এই 3টা পয়েন্ট নিয়ে কথা হয়েছে। সারাংশ যদি অর্থাৎ সারমর্ম লিখতে হলে আমাদের এইটুক জানলেই হলো। আচ্ছা, তো তোমরা এখান থেকে আনসারটা পেতে পারো। তো 2.4.1-এ আসো। এখন এখানে কি করতে বলেছে আমাদের দেখো, ইটস টাইম টু রাইট এ সামারি ইন গ্রুপস। এখন আমাদেরকে একটা সামারি লিখতে বলছে। আমরা সামারিটা লিখি। তো কি কার সামারি লিখতে বলছে আগে দেখি। ফার্স্ট ডিসকাস অ্যান্ড সিলেক্ট এ স্টোরি, ড্রামা, পোয়েম, শর্ট ফিল্ম, নিউজ আর্টিকেল। যে কোনো একটা বিষয়, তুমি একটা গল্প নিতে পারো, নাটক নিতে পারো, কবিতা, সিনেমা, ছোট সিনেমা বা নিউজ আর্টিকেল, যে কোনো একটা বিষয়ের উপর তুমি লিখতে পারো বলছে। এরপরে কালেক্ট করতে বলছে, কি করতে বলছে, দরকারি যে তথ্যগুলো সেগুলো, তারপরে সাপোর্টিং ডিটেলস যদি থাকে সেটা। আচ্ছা, আমরা এখানে দুটো বিষয় নিয়ে আমরা একটা আছে একটা পোয়েম, একটা কবিতার সামারি লিখবো, আর একটা স্টোরির সামারি লিখবো। এখন আজকে দেখো, এখন আমরা একটা গল্প নিলাম এখানে। গল্পটা কি? গল্পটা হচ্ছে ব্লাইন্ড ম্যান অ্যান্ড অ্যান এলিফ্যান্ট, অন্ধলোক এবং হাতির গল্প। এটা হচ্ছে ওই অন্ধ মানুষ কখনো হাতি দেখেনি, তাদের হাতি সম্পর্কে তাদের এক একজনের এক এক রকম পারসেপশন। হাতিটা কারো কাছে হচ্ছে হাতির দেহটা ওয়ালের মতো বা দেয়ালের মতো, কারো কাছে হাতির সুরটা একদম বল্লমের মতো অথবা তলোয়ারের মতো, হাতির সুরটা হচ্ছে তলোয়ারের মতো। তারপরে ওই যে হাতির লেজটাকে সাপের মতো মনে হচ্ছে, এক একজন হাতির পাটাকে বলা হচ্ছে গাছের মতো, অথবা বলা হয় তাকে ওদের কাছে মনে হচ্ছিল যে এটা বড় গরুর পায়ের মতো। এনিওয়ে দেখো, এই গল্পটা আমি এখানে তুলে নিয়ে এসেছি। তো পুরো গল্পটা আমি পড়ছি না এই কারণে যে ইট উইল টেক লং টাইম। এই গল্পটার আরেক রকম অনুবাদ বাংলায় আছে, আমরা অনুবাদটা এখানে দিচ্ছি। তবে এটা এক্স্যাক্টলি প্রথম যে গল্পটা তার অনুবাদ না। ক্লাসে যদি তোমাকে এই গল্পটা লিখিয়ে দিতে বলে, তুমি এইখান থেকে এই গল্পটা পুরোটা তুলতে পারো, অবশ্যই ইংরেজি গল্পটা তুলে তুমি সামারিটা দেখাবে নিচে। তবে তোমার নিজের বোঝার জন্য আমরা এখানে বাংলা অনুবাদটা, একাধিক অনুবাদ আছে এটার, যেহেতু গল্প তা এটা অনুবাদটা ভিন্নভাবে করা হয়েছে, তবে মূল আসলে থিমটা একই। এনিওয়ে, এখানে আমরা সামারিতে চলে আসি। দেখো সামারিটা এখানে কি বলছে। সামারিটা হচ্ছে একটু বড় করে দিই। সামারিটা হচ্ছে দেখো, দ্য প্যারাবল অফ দ্য ব্লাইন্ড ম্যান অ্যান্ড এলিফ্যান্ট ইজ স্টোরি অফ গ্রুপ অফ ব্লাইন্ড ম্যান হু হ্যাভ নেভার কাম অ্যাক্রস অ্যান এলিফ্যান্টস বিফোর অ্যান্ড হু লার্ন ইমাজিন হোয়াট দ্য এলিফ্যান্টস লাইক বাই টাচিং ইট। খেয়াল করে দেখো, প্যারাবল মানে কি? রূপক কাহিনী। আসলে এই গল্প দিয়ে বোঝানো হলো কি, মানুষের এক একজন একটা জিনিসকে এক একভাবে পারসেপশন করে, যে তো মূল জিনিসটা একই। হাতি হাতির জায়গাতে আছে, হাতি তার মতোই, কিন্তু অন্ধ মানুষ যারা দেখতে পাচ্ছে না তারা এক একজন এক একভাবে বর্ণনা করছে। তো তো এটা হচ্ছে কি, মানে দর্শন মানুষের একটাই, থিওরি বা চিন্তা একটাই, কিন্তু এক একজন এটাকে এক একভাবে বলার চেষ্টা করছে। এটা হচ্ছে মূল বিষয়। তো এটা হচ্ছে ফেরাবল। ফেরাবল কোনগুলো? রূপক কাহিনী। মূলত গল্প দিয়ে কি বোঝানো হলো? এটা একটা রূপক গল্প। এখানে কি বোঝানো হয়েছে দেখি আমরা। হু হ্যাভ নেভার কাম অ্যাক্রস, কখনো হাতি দেখেনি, এবং বিফোর অ্যান্ড হু লার্ন অ্যান্ড ইমাজিন হোয়াট দ্য এলিফেন্ট ইজ লাইক বাই টাচিং ইট। এখন তারা এটা ছুঁয়ে বলার চেষ্টা করছে। ইচ ব্লাইন্ড ম্যান ফিলস এ ডিফারেন্ট পার্ট অফ দ্য এলিফেন্টস বডি বাট অনলি ওয়ান পার্ট সাচ এজ দ্য সাইড অর দ্য টাস্ক। তো সবাই তো পুরো মানে পুরোটা ধরতে পারছে না। হাতি যেহেতু ধরতে পারছে না, যে যেটা ধরছে সে সেটা নিয়ে বর্ণনা করছে।
They then describe their limited experience. সবাই যে যার মতো তার সীমাবদ্ধ যে জ্ঞানটা একটা অঙ্গ ধরে পুরো হাতিকে বর্ণনা করার চেষ্টা করছে। এটা তাদের অবশ্যই এটা একদম সীমাবদ্ধতা। অ্যান্ড দেয়ার ডেসক্রিপশন অফ দ্য এলিফেন্ট আর ডিফারেন্ট ফ্রম ইচ আদার। সবাই হাতি সম্পর্কে এক একজন এক এক রকম কথা বলছে। কেউ বলছে এটা ওয়ালের মতো, কেউ বলছে এটা তো তলোয়ারের মতো, কেউ বলছে এটা সাপের মতো। কারণ হচ্ছে যে যেখানটা ধরেছে সেটা নিয়ে বলার চেষ্টা করছে। In some versions, they come to suspect that the other person is dishonest and they come to blows. এখন মানে কখন বলা হচ্ছে যে কেউ বলছে যে আরেকজন মিথ্যা বলছে, সে ডিসঅনেস্ট, কিন্তু আমারটা ঠিক, আমি ঠিক করে বলছি। মানে মানুষের কথা হচ্ছে নিজেরটাই ঠিক, বাকিদেরটা সবারটা ভুল। The moral of the parable is that humans have tendency to claim absolute truth based on their limited and subjective experience, as they ignore other people's limited subjective experience, which may be equally true. এইটা হচ্ছে মূলত মানে থিমটা হচ্ছে, গল্পের থিমটা কি, এখানে হচ্ছে থিমটা হচ্ছে মানুষ তাদের একদম সীমাবদ্ধ জ্ঞান দিয়ে যখন তার নিজস্ব মতামত দিয়ে একটা বিষয়কে জাজ করার চেষ্টা করে, যেটা যে করে হোক নিজের সত্য প্রমাণ করবে, নিজেরটা উপরে রাখবে, কিন্তু আরেকজনের যে মতামত আছে থাকতে পারে সেটা কখনোই অ্যাকনলেজ করবে না। দ্য প্যারাবল অরিজিনেটেড ইন দ্য এনশিয়েন্ট ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ফ্রম হোয়ার ইট হ্যাজ বিন ওয়াইডলি ডিফিউজড। আসলে এটা ভারতীয় উপমহাদেশের একটা গল্প। ইদ্রিস শাহ নামে এক ভদ্রলোক এই গল্পটা লিখেছেন। তিনি এটা অনেক রকমের অনুবাদ হয়েছে বাংলা, আমি একটা অনুবাদ দেখালাম আর কি, বাংলা এবং ইংলিশে আলাদা অনুবাদ হয়েছে। তো সামারিটা তুমি ক্লাসে এটা উপস্থাপন করতে পারো। আমি তোমাদের সুবিধাতে আরেকটা কবিতার, বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ, এমিলি ডিকিনসন একজন আমেরিকান কবি, তার একটা কবিতা যে বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ, মৃত্যুর জন্য আমি থামতে পারিনি। হি কাইন্ডলি স্টপ ফর মি, সে দয়া করে আমার জন্য থেমেছে। দ্য ক্যারিজ হেল্ড বাট জাস্ট আওয়ার সেলভস অ্যান্ড ইমমর্টালিটি। দেখো এই কবিতাটা পুরোটা এখানে দেয়া আছে। ক্লাসে যদি তোমাকে প্রেজেন্ট করতে বলে কবিতাটা তুমি প্রেজেন্ট করবে ক্লাসে, সাথে অনুবাদটা আমি দিয়ে দিয়েছি, সমীর দাসের অনুবাদটা। এটা হচ্ছে থিমটা কি, আমি যদি, আমার অনেক কাজ থাকবে, কি মৃত্যু একদিন ঠিকই চলে আসবে। মৃত্যু আমার জন্য অপেক্ষা করবে না, সে তার নির্দিষ্ট সময়ে চলে আসবে, এসে যাকে নিয়ে যাওয়ার তাকে নিয়ে যাবে। ওকে, এটাই এখানে বলা হয়েছে। আমি দেখো বাংলা অনুবাদটা তুমি পড়ে জিনিসটা বুঝতে পারো। সামারিটা আমি এই কবিতার সামারিটা এখানে দিয়েছি, সেটা হচ্ছে কি, দ্য পোয়েম বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ ট্রাইস টু ক্যাপচার মোরাল এক্সপিরিয়েন্স ইন টার্মস অফ ইমমর্টালিটি। মৃত্যুর জন্য আমি থামতে পারিনি, এই কবিতাটা এখানে যে কী কী ক্যাপচার করেছে, মর্টাল এক্সপিরিয়েন্স, মর্টাল মানে হচ্ছে মানুষ, মানব, ইমমর্টালিটি নিয়ে অর্থাৎ অমরত্ব নিয়ে মানুষ তার একজন মানুষের অভিজ্ঞতাটা সে শেয়ার করছে কবি। দ্য আইডিয়া অফ ডেথ ইজ বোল্ডলি ট্রিটেড উইদাউট এনি অফ দ্য ইমোশনস অফ ফিয়ার, অ্যাংজাইটি অর পেইন দ্যাট ইউজুয়ালি অ্যাকম্পানি ইট। সাধারণত মৃত্যু নিয়ে যেমন ভয় থাকে, অজানা আশঙ্কা থাকে, তীব্র ব্যথা থাকে, এটা কবিতার মধ্যে কবি তুলে আনেননি মৃত্যুর সাথে, মৃত্যুর বিষয়ে। ডেথ ইজ পার্সনিফাইড অ্যাজ জেন্টেল ফ্রেন্ড হু ইজ টেকিং দ্য পয়েট অন ক্যারিজ টু দ্য ইটার্নিটি। মৃত্যুকে কবি এখানে একজন বন্ধুর সাথে তুলনা করেছেন, যে তাকে আসছে গাড়ি নিয়ে তাকে তুলে নিয়ে যাচ্ছে এখন। দ্য সেকেন্ড প্যাসেঞ্জার ইন দ্য ক্যারেজ ইজ ইমমর্টালিটি। এখানে দুইজন মানুষ যাচ্ছে, যিনি মারা যাচ্ছেন তিনি যাচ্ছেন, তার সাথে তার অমরত্বটা যাচ্ছে। একজন মানুষ সাক না সাক তাকে মৃত্যুবরণ করতে হবে, কিন্তু সে অমর থাকবে নাকি পৃথিবীর ইতিহাসে কালের মানে কী বলবো অতল গর্তে হারিয়ে যাবে, সেটা একদম তার বিষয়, তার কর্ম দিয়ে তাকে সেটা জাজ করতে হবে। দ্য লাইফ আফটার ডেথ ইজ সিন অ্যাজ ইটারনাল জার্নি। মৃত্যুর পরের জীবনটা চিরন্তন একটা জার্নি, অনেক দীর্ঘ জার্নি, যার কোনো শেষ নেই। দ্য ইমেজ অফ দ্য ক্যারিজ অ্যান্ড দ্য ড্রাইভার ইজ হাইলি কনভিনসিং। এখানে যে আসলে গাড়ির কথা বলা হয়েছে, আবার ড্রাইভারের কথা বলা হয়েছে। দ্য ইউজ অফ দ্য মেটাফর গভর্নস দ্য স্ট্রাকচার অফ দ্য পোয়েম। দ্য পোয়েট অ্যাপ্রিসিয়েট হার ওন ডেথ ইন দিস পোয়েম। কবি
তার মৃত্যুটাকে নিজে অ্যাপ্রিসিয়েট করেছেন, কারণ মৃত্যুকে অ্যাপ্রিসিয়েট না করার কোনো উপায় নেই, মৃত্যু হবেই হবে, মৃত্যুর জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে। শি স্পেকুলেটস অ্যাবাউট দ্য মিনিং অফ ডেথ অ্যাজ ওয়েল এজ দ্য লাইফ আফটার ডেথ। তিনি মৃত্যু কি, মৃত্যুর পরের জীবন কি, এসব নিয়ে খুব গভীর ভেবেছেন। At the apparent level, the poet describes a funeral session proceeding to the graveyard, but at the deeper level, it deals with the spiritual journey to the eternity. তারপরে উনি কবিতার মধ্যে ওখানে ওনার ফিউনারাল নিয়ে কথা হয়। ফিউনারাল মানে কি, ওনার যে অন্ত্যেষ্টিক্রিয়া হচ্ছে ওখানে, মানে দাফন কাফনের কাজগুলো হচ্ছে, সেটা তিনি এখানে দেখিয়েছেন একটি স্পিরিচুয়াল জার্নি, আধ্যাত্মিক একটা জার্নি হচ্ছে এই জগৎ থেকে আরেক জগতে। তো ক্লাসে তুমি এটা, তোমাকে যদি প্রেজেন্ট করতে বলে সামারি, তুমি এটা দিতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। যদি কারো ভালো লেগে থাকে ক্লাসটা, আমি সাবস্ক্রাইব করার কথা বলবো, লাইক শেয়ার করার কথা বলবো, আর কারো যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো এই চ্যানেলটি দেখতে আসার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।